এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে। ডক্টর ইউনূসও একদিন পূর্বের সরকারের ন্যায় পালায়ে যেতে বাধ্য হবে। দেশের রাজনীতির মাঠে আবার নতুন করে উত্তেজনা অস্থিরতা শুরু হয়েছে। সমমনা 8টি রাজনৈতিক দল 4 দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস। 13 তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের, যার শিরোনাম করেছে RTV নিউজ সহ অনেক সংবাদ মাধ্যম। ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান বেশ কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস। সর্বশেষ শনিবার দিন 13 তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের, যার শিরোনাম করেছে RTV নিউজ সহ অনেক সংবাদ মাধ্যম। ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল। কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড, মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না, বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন, মিছিলে স্লোগান দিচ্ছেন। ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি, সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি, তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে, ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে। তারপর এই শুক্রবার এই 12 তারিখেও বাংলা মোটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে, মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে, দেখেন এই 12 তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো শুরু করে। রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে, মানে হচ্ছে গিয়ে রূপায়ণ টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তার মানে বুঝতে পারছেন, জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর 2টার পর, মানে দিনে দুপুরে, জুম্মার নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো। এটাও হাজার খানেক লোকের মিছিল, সেটাও লিখছে RTV সহ সংবাদ মাধ্যমগুলো। এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর 2টার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি, 2:30টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায়। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে। এর আগে পুরাতন এলিফ্যান্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী bdnews24.com-কে বলেন, হঠাৎ দেখি হাজার খানেক লোক শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বরাক টাওয়ারের দিকে আসছে। মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে। মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল তারা। এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে কড়া নির্দেশ দিলেন যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে। এবং শুধু ঢাকায় নয়, কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না, তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে, সিলেটে বড় মিছিল হয়েছে। তো এসব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যে কোনোভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ, তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না।
তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে, প্রায় এই ঝটিকা মিছিল হলেই সরকারের হৃদকম্প শুরু হয়, তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন, সেই মিটিং থেকে এই নির্দেশনা যায়, কিন্তু পুলিশ কোনো কিছু করছে না। দেখেন বাংলা মোটর কোন এলাকায় পড়ে, শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মোটর পড়ে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে, এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম। মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন, কখনো আইন শৃঙ্খলা রক্ষায়, কখনো হাত ভাঙা তবু চলে আসছেন, এসব করে তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন। সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মোটর, যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো, তারপর আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল। কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন, ডিএমপির রমনা জোনের, তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল, পুলিশ একটি বাইক সহ 6 জনকে আটক করেছে। আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন? এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ, এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো, এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলীকে গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল। পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন, মানে তাকেও মাপ চেয়ে আসতে হয়েছিল। তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি, যে বাধা দিয়েছি, তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না। পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই, কারণ হয়তো আওয়ামী লীগের দোসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই, মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না। পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো, কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ, হতাশা, বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে। এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ সদস্যদের হত্যা না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না, এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন, আহত হন, কোনো সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না। এরপরে পুলিশ আসলে এই সরকারের কথায় আওয়ামী লীগের মিছিল, যেই মিছিলে চারপাশ থেকে সাধারণ জনগণও এসে যোগ দিচ্ছেন, হাজার খানেক লোক তারা জড়ো করে ফেলতে পারছেন এবং জনসমক্ষে রাজধানীতে দিনে দুপুরে এই মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য যে কাজটা সবচেয়ে জরুরি ছিল, পুলিশের ভেতর আস্থা ফিরিয়ে আনা, পুলিশ বাহিনীকে সক্রিয় করা, সে কাজটি যেহেতু 13 মাস পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করতে পারেন নাই, পুলিশ বাহিনীর হত্যার কোনো বিচার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেন নাই, সন্দেহ হয় সম্ভবত এটা ভবিষ্যৎবাণী করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথায় বা তার কর্তা ব্যক্তিদের কথায় পুলিশ বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পারবেন না। পুলিশ সেজন্যই হয়তো আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না, পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে, মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর দীর্ঘ মিছিল থেকে পুলিশ 6 জন 7 জনকে গ্রেফতার করে আনছে। ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যেই কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন, তিনি আর বাপের দেশে, সেখানে গিয়ে তিনি থাকবেন। আর এখানে ডক্টর ইউনূসের স্থলাভিষিক্ত কাকে করা যায় এটা একটা ময়নাতদন্ত চলছে। এই কথাটি কেন সত্য মেনে নেবেন? জামাতে ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ সরকার নয়, কারণ ডক্টর ইউনূসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না। তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী এই কথা বলাচ্ছে। এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনূস আমেরিকাতে যাবেন, সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইউনূসে জানে, আমরা জানি না। তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম, আর যদি আসেনও ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের, যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনূসের সেই সক্ষমতা নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, সেই তত্ত্বাবধায়ক সরকার কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে? গ্যারান্টি রাখেন। এবং নিশ্চিতভাবে বলি, এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম যে কাজটি হবে, সেই কাজটি হবে সকল দলকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অলরেডি বলে দিয়েছেন যে আমরা বিশ্বাস করি তিনি, যদিও আমরা সাবেক বলছি কারণ উনি এখন দায়িত্বে নেই, কিন্তু কনস্টিটিউশনালি এখনও তিনি প্রধানমন্ত্রী। কারণ বাংলাদেশে যদি বৈধভাবে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যিনি ইতিপূর্বে প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা ইউনূসের অধীনে নির্বাচন করব না। তাই ইউনূসকে
অনেক দিক থেকে প্রেশার দেওয়া হয়েছে যে যেহেতু আপনার প্রতি আস্থা নেই এবং আস্থা রাখার মতো কোনো কিছু আপনি করেননি, কারণ আপনি ৭১কে বিতর্কিত করেছেন, রিসেট বাটন সেট করতে চেয়েছেন, আপনার বাস্টার্ড চাইল্ডকে দিয়ে নতুন রাজনৈতিক দল করে আপনি বাংলাদেশকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করেছেন। সুতরাং আপনার যোগ শেষ, আপনি এখন ফোটেন। নতুন নির্বাচন হবে, নতুন নির্বাচন কমিশনও আসতে পারে, নতুন একটি সরকারও আসবে। সেই সরকারের কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা, আর সেই নির্বাচনে প্রথম কাজ হবে সেই নতুন সরকারের আওয়ামী লীগ সহ যেসব রাজনৈতিক দলের উপর এই মানে নিষেধাজ্ঞা দেওয়া আছে, নিষেধাজ্ঞা বলতে কর্মসূচিতে, সেটা প্রত্যাহার করা হবে। আর সেই প্রত্যাহারের পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামবে। আপনিও প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত। দেখা হবে বেশ জোরে সোরেই আমরা আবার মাঠে ময়দানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করব। দেশের রাজনীতির মাঠে আবার নতুন করে উত্তেজনা অস্থিরতা শুরু হয়েছে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা ৮টি রাজনৈতিক দল ৪ দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। এর ফলে রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। বিএনপির অনেক নেতা বলছেন আগামী জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এবং সেটি তারা প্রতিহত করবে। যে 4টি দাবি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট হিসাবে পরিচিত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি ছাড়া অন্য 5টি দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ নেজামে ইসলামী। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে প্রতিটি দল আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে তারা আগামীকাল সকাল 11টায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির মোহাম্মদ মামুনুল হক বক্তব্য রাখবেন এবং 4 দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবেন। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতিতে নির্বাচনের গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। এবার 8টি দল তাদের দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন প্রাথমিকভাবে তারা দাবি আদায়ের জন্য কিছুটা নরম কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন। দাবি আদায় না হলে ক্রমশ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। তিনি বলেন সরকারকে তাদের কর্মসূচি মানতে বাধ্য করতে যে যে কর্মসূচি দেওয়া দরকার তারা সেই কর্মসূচি ঘোষণা করবেন। গাজী আতাউর রহমান বলেন তারা আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিবেন। তিনি বলেন সমমনা 8টি রাজনৈতিক দল প্রথমে ঢাকায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে এবং ধাপে ধাপে এই কঠোর কর্মসূচি ঘোষণা করে তারা ক্রমান্বয়ে সেই কর্মসূচি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন কয়েক দফা বৈঠকের পর 8টি সমমনা দল এই 4 দফা দাবির ভিত্তিতে যুগপৎ আন্দোলনে নামার বিষয়ে একমত হয়েছে। যদিও সমমনা 8টি রাজনৈতিক দলের বিভিন্ন দল বলছে যে জাতীয় নাগরিক পার্টি এই 8 দলের মধ্যেই রয়েছে যুগপৎ আন্দোলনের বিষয়ে, তবে জাতীয় নাগরিক পার্টি এক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি তারা। 4 দাবিতে 8 দলের যে যুগপৎ কর্মসূচির যে সংবাদ দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়াতে তারা বলছে এটি মিসলিডিং। তবে এনসিপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সাথে অপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক তাদের আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই, বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির বিষয়ে এনসিপির সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব। নির্বাচনের আগে নতুন সব দাবি নিয়ে মাঠে নামা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা এ বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন তারা নির্ধারিত সময়েই নির্বাচন চান, তবে সেটি হতে হবে তাদের দাবি মেনেই। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন তাদের দাবিগুলো মেনে নির্বাচন না হলে সে নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। সরকার যদি তাদের দাবি না মানেন সেক্ষেত্রে কি নির্বাচনে যাবেন? এই প্রশ্নের উত্তরে তারা তাদের দাবি আদায় করেই নির্বাচনে যাবেন বলে উল্লেখ করেছেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।